আমার ফিলিংস ছিল এরকমই। আঙ্গুর ফল টফ এটা আমরা শুনেছি। ছেলেরা একটা মেয়েকে পায় না, তখন ওই মেয়েকে তারা গালাগালি করা শুরু করে। গিভ এন্ড টেক এর কোনো ব্যাপার আসলে আমাদের সাথে হইতে। আমি নিজে কখনো নিজেকে সুন্দরী মনে করিনি। মানুষ বাহ্যিক সৌন্দর্যটাকে গুরুত্ব দেয়, ভিতরের সৌন্দর্যটাকে না। আফসোস তো করে, সে আফসোস করে, সে আসতেও চায় ফেরত, কিন্তু তাকে আমি ফেরত নিচ্ছি না। মিস বাংলাদেশের জার্নিটা আসলে শুরুতে অনেক টাফ ছিল। আমি আসলে কখনো ভাবিনি যে আমি এখানে আসবো, কারণ আমাকে সবাই ছোটবেলায় বলতো তুমি তোমার মার মতো সাদা না, তুমি তোমার মার মতো ফর্সা না, তুমি তোমার মার মতো সুন্দরী না। সো আমি কখনোই ভাবিনি যে এরকম একটা সুন্দরী প্রতিযোগিতায় আমি আসবো। কিন্তু যখন ফাইনালি এসে দেখলাম যে এখানে আসলে বাহ্যিক সৌন্দর্যটা না, মনের সৌন্দর্যকে বেশি প্রাধান্য দেওয়া হয়, তখন আমি কনফিডেন্ট ছিলাম যে আমি মনে হয় বিজয়ী হব। আমাদের লা মেরিডিয়ানে গ্রুমিং হয়েছিল, 3 দিনের বুট ক্যাম্প ছিল, এবং এটাতে আমি জয়েন করে দেখলাম যে আমি ছাড়া বাকি সবার কাছে হিলস আছে, এবং তাদের প্রত্যেকের হিলের দাম 5,000-6,000 টাকা করে। আমাকে বড় করেছে আমার সিঙ্গেল প্যারেন্ট, সুতরাং এইরকম প্রেশার আমি না দিয়ে রাজলক্ষ্মী থেকেই 300 টাকায় একটা জুতা কিনি। কাপড়ের গজ টেপ দিয়ে মেপে আমি ওই ইঞ্চিটা ফিক্স করে আমি ওই জুতাটা কিনি, এবং এই 300 টাকার জুতা দিয়ে আমি বাংলাদেশের র্যাম্পে হেঁটেছি, আমি ফিলিপিন্সের র্যাম্পে হেঁটেছি ওই 300 টাকার জুতা পরে। সুতরাং আমার মনে হয় না কোনো বাধা, কোনো বিপত্তি আসলে কোনো কিছু। তুমি যদি মনোবল তোমার যদি স্ট্রং থাকে, তোমার ইচ্ছাটা যদি স্ট্রং হয়, তাহলে অবশ্যই উপায় হবে, এবং উই ইজ দ্য বিগেস্ট পাওয়ার। পরিবারের সাপোর্ট আমার অনেক ছিল। আমার মা যেহেতু সিঙ্গেল প্যারেন্ট, আমার বাবা নেই, একদমই অ্যাবসেন্ট, সুতরাং আমার মার সাপোর্ট অনেক ছিল, আমার ফ্রেন্ডদের সাপোর্ট অনেক ছিল, আমার ফ্রেন্ডরাই আমার ফ্যামিলি, সো ওদের সাপোর্ট অনেক ছিল। সবাই আমাকে অনেক সাপোর্ট করেছে, সবাই দেখতেছে। আমারই আসলে কোনো ইচ্ছা ছিল না, কিন্তু পরে দেখলাম যে মানুষ এত বলতেছে, তা ভাবলাম যে ভালো হয়তো কিছু থাকতেই পারে। এসে দেখলাম যে না, আছে, সবার মধ্যেই একটা না একটা কিছু ইউনিক ব্যাপার থাকে। ইউ জাস্ট হ্যাভ টু ফাইন্ড ইট, জাস্ট হ্যাভ টু ফাইন্ড হোয়াট মেক্স ইউ ইউনিক ফ্রম আদার পিপল। আমার ফিলিংস ছিল এরকমই। আসলে সবার মতো লাইক আল্লাহ আমি জিতে গেছি, আমার কাছে এরকমই ছিল। কারণ আমি আর ফার্স্ট রানার আপ হাত ধরে আছে, আমি জানি যে ও জিততে, আমি ধরেই নিছি যে ও জিততে। আমার নাম ঘোষণা হলো যে হ্যাঁ জিতে গেছে, ফেরদৌসী দাঁড়িয়েছে। আমরা কি বলতেছে ওরা, আমি সামনে, আমি খুবই কষ্টে একটা পা ফেলতে যেন আমার পুরো জীবন বের হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যে কত বড় বড় পা ফেলতেছি আমি, কত ভারী হয়ে গেছে আমার শরীর। তো বড় একটা প্ল্যাটফর্মে এই যে আমি জিতলাম, এতে আমি যেই আত্মবিশ্বাসটা পেলাম, এতে আমি যে পরিচয়টা পেলাম, এটা আমার মনে হয় আমার ফিউচারে, আমার জার্নিতে অনেক হেল্প করবে, আমার লাইফে আমাকে নিজেকে আরো গ্রো করতে হেল্প করবে। স্টেজে ছিলাম, আমরা তো ডানেও তাকাচ্ছি না, বামেও তাকাচ্ছি না, সবাই সেন্টারে। তা আমার মা বসছে ডান দিকে, আমি ডানে তাকে দেখতে পাচ্ছি না। তো আমি একটু একটু করে তাকে দেখছি, আমি দেখতেছি, যতবারই দেখেছি ততবারই দেখেছি সে অঝরে কাঁদছে, সে অঝরে কাঁদছে। কারণ একা একটা মহিলার, একটা মার সন্তান বড় করা অনেক কষ্টকর একটা বিষয়। আমি তাকে দেখেছি সে কিভাবে খেয়ে না খেয়ে আমাকে খাইয়েছে, কিভাবে খেয়ে না খেয়ে সে আমার পড়াশোনার ফিস দিয়েছে, আমার যাতায়াত খরচ দিয়েছে, সবকিছু সে করেছে। কখনো আমাকে এই জিনিসটা ফিল করতে দেয়নি যে তোমার একটা বাবা। আঙ্গুর ফল টফ এটা আমরা শুনেছি, এটা আমরা দেখি কিভাবে যখন যেসব মানুষরা যে জিনিসটা চায় কিন্তু পায় না, ওই জিনিসটা নিয়ে তারা বাজে কথা বলা শুরু করে। এই জিনিসটা কিন্তু আমরা আরেকটা জিনিসের মধ্যেও দেখি, সেটা হচ্ছে যখন ছেলেরা একটা মেয়েকে পায় না, তখন ওই মেয়েকে তারা গালাগালি করা শুরু করে। এটার একটাই রিজন যে সে কখনোই সে মেয়েকে পায় নাই, তো গালাগালি করা শুরু করছে। তো যেমন অন্য মেয়েরা পায়নি, তারা এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারেনি, তারা প্ল্যাটফর্মকে নিয়ে বাজে কথা বলবে, এটাই স্বাভাবিক। আমাদের মিস বাংলাদেশের পুরো প্যাজেন্টটাই অর্গানাইজ করা হয়েছে কমপ্লিটলি উইমেনদের মাধ্যমে। আমরা আজকে দেখেছি, আমরা তাদেরকে ত্রিশক্তি বলি। তারা 3 জন নারী মিলেই পুরো জিনিসটাকে কন্ডাক্ট করেছেন, পুরো জিনিসটাকে সুন্দর করে হ্যান্ডেল করেছেন, এবং কোনো ধরনের পুরুষের কোনো ধরনের সংস্পর্শ ছিল না। সুতরাং এরকম মনোভাব বা মতবাদ বা এরকম গিভ এন্ড টেক এর কোনো ব্যাপার আসলে আমাদের সাথে হইতে। আমি নিজে কখনো নিজেকে সুন্দরী মনে করিনি। আমি আয়নায় যখনই দেখেছি আমার কাছে মনে হয়েছে যে আমার হাসিটা জানি কেমন, আমার নাকটা জানি কেমন, আমার চেহারাটাও তো একটা সুন্দর না। কিন্তু আমার মায়ের কাছে আমি সবসময় সুন্দরী ছিলাম, সেহেতু সে আমাকে ফোর্স করেছে এটা বিশ্বাস করতে যে আমি সুন্দরী। কিন্তু হ্যাঁ, আমি বুলিং এর শিকার হয়েছি, আমি অনেক বুলিং এর শিকার হয়েছি। মিস বাংলাদেশ জেতার পরে প্রত্যেকটা কমেন্ট সেকশন আমি দেখেছি। যেহেতু আমি অনেক নিউ কামার ছিলাম, আমি জানতাম না যে আসলে ক্রিটিসিজম দেখতে হয় না, কমেন্টস দেখতে হয় না, আমি জানতাম না।
আমি দেখেছি, আমি রাতভর কান্না করেছি, আমি ফিলিপিন্সে যাওয়ার আগের দিন পর্যন্ত কান্না করেছি, ভয়ঙ্কর প্যানিক অ্যাটাকস হয়েছে যে মানুষ আমাকে নিয়ে এত উল্টাপাল্টা কথা বলছে, এত বাজে কথা বলছে। কিন্তু এটাই আসলে প্রকাশ পায় যে মানুষ বাহ্যিক সৌন্দর্যটাকে গুরুত্ব দেয়, ভিতরের সৌন্দর্যটাকে না। আফসোস তো করে, সে আফসোস করে, সে আসতেও চায় ফেরত, কিন্তু তাকে আমি ফেরত নিচ্ছি না। এটা আমি তাকেই বলতেছি, ফেরত নিচ্ছি না। তার যে ভালো না, সে সে যেমন ছিল ওরকম আমার দরকার নেই, ওরকম আমার দরকার নেই। আমার একজন সাপোর্টিভ পার্টনার দরকার ছিল, সাপোর্টিভ ছিল। আমি অভিনয়ের সাথে সবসময় ছিলাম, আমি আগে থেকেই অ্যাক্ট্রেস ছিলাম। লাস্ট কাজ আমার হয়েছে ভিকি জাহেদ ভাইয়ার সাথে, নীল সুখে, মেহেজাবিন আপুর সাথেই ছিলাম তার বোনের রোলে। এবং এটার পরে আমি আরো অনেক টিভিসি ওক্সি করেছি। অ্যাক্টিং এর দিকে আমার মনোনিবেশ অনেক আগেই হয়েছে, কিন্তু এখন আমি এক্সপ্লোর করছি মডেলিং ইন্ডাস্ট্রি। বড় পর্দায় আসতে অনেক দেরি আছে। কেন? তখন সাকিব খানের ছেলেরা বড় হয়ে যাবে, তখন তাদের সাথে করবো। আমি মডেলিংটা অনেক বেশি এনজয় করি, অ্যাক্টিংটাও এনজয় করি, বাস মডেলিংটাই বেশি এনজয় করি। ভালো লাগে নতুন নতুন পোশাকে নিজেকে দেখতে, নতুন ভাবে নিজেকে আবিষ্কার করতে। যেহেতু সবসময় একটা ইনসিকিউরিটি ছিল, সে তো নিজেকে আয়নার সামনে সুন্দর দেখার যে লোভটা, ওটা মনে হয় না আমি এখনো সামলাতে পেরেছি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।